আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলতে যাচ্ছিলাম আমাদের দেশ সম্বন্ধে। আমরা জানি বাংলাদেশ সেকেন্ড টাইমস ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ কখনো দেখিনি, তখন আমরা ছিলাম না। বাট অ্যাজ এ ইয়াং জেনারেশন উই সো সেকেন্ড টাইমস ইন্ডিপেন্ডেন্ট ডে, 5th আগস্ট, যখন শেখ হাসিনা উনি বাধ্য হয়েছিলেন যে দেশ পালাতে। 15 ইয়ার্স উনি শাসন করিয়েছেন বাংলাদেশকে। ওনার শাসন আমলে আমরা দেখেছি প্রতিটা সেক্টর কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে। প্রতিটা সেক্টর, প্রতিটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস and police force and all of the department actually run সব কিছু চলতো একজনের একজনের কথাতে। উনি হলেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ওনার কথাতেই, ওনার অর্ডারেই সব কিছু যেন চলতো। ওনার শাসন আমলেও আমরা দেখেছি পাবলিক তাদের ওপিনিয়ন কোথাও এক্সপ্রেস করবে, এটার ভয়ে তারা এক্সপ্রেস করতে পারতো না। তারা সরকারের বিরুদ্ধে গিয়ে কিছু বলবে, এটার সাহস করা পেত না। পাবলিক আমরা দেখেছি কখনো মিটিং ওর কোনো কিছু সরকারের বিরুদ্ধে এগেনস্টে কোনো কিছুই বলা যাবে না, করা যাবে না। একদম স্ট্রংলি আওয়ামী লীগ সরকার ওরা আওয়ামী লীগ সরকার তারা এটা স্ট্রংলি বদ্ধ করেছে। তো পাবলিক তারা হতাশ হয়ে গেছে অ্যান্ড দুর্নীতি প্রবেশ করেছে এভরি সেক্টরে। প্রতিটা রাজনৈতিক নেতা তারা অনেক টাকা, বাংলাদেশের অনেক ফরেন অনেক রিজার্ভ থেকে অনেক টাকা বিদেশে তারা লুট করেছে, বিদেশে পাঠিয়েছে, বিদেশে ইনভেস্ট করেছে। এসব ব্ল্যাক মানি তারা অবৈধভাবে করেছে, কেউ জানে না। তারা বাংলাদেশকে এভাবে পেয়েছে যে এবার সব কিছু খেতে চেয়েছে। উন্নয়নের কোনো বিন্দুমাত্র হয়নি বাংলাদেশ। প্রতিটা দ্রব্যের মূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছিল। মানুষ অনেক মানুষ খেতে পাচ্ছিল না, যার প্রতিটা প্রতিটা মানুষ এই সরকার প্রতিটা মানুষ তাদের পিঠ থেমে গিয়েছিল। তো সরকার যেবার দুর্নীতি করেছিল তো তাদের লোকদেরকে দিয়ে, এটা কখনোই আমরা দেখিনি। মানুষরা খুবই ক্ষুব্ধ হয়েছিল, এটা হতে পারে না, এভাবে আর চলতে পারে না। তারা অন্যভাবে আমরা দেখতে পারি। যখন তারা স্টুডেন্ট, তাদের দাবি ছিল একটাই, তেমন বেশি ছিল না, শুধু তাদের উঠা দাবি। তারা চাচ্ছিল না যে একজন ফ্রিডম ফাইটারের নাতি আফটার 15 ইয়ার্স হয়ে তারাও সেম জিনিসটা তারা পাবে। 57% কোটা তাদেরকে দিয়ে দেওয়া হয়, এবং এটা ছিল খুবই বাজে একটা জিনিস আমরা বলতে পারি। মেধাবী স্টুডেন্ট তারা আসলেই তাদের জন্য কোটা ছিল না। সব কিছু বেশিরভাগ কোটাই ছিল ফ্রিডম ফাইটারদের নারীদেরকে দিয়ে দেওয়ার জন্য বলেছে। এটা কোনো ছাত্রই মেনে নেবে না। এত বছর যুদ্ধের পরও এখনও যদি তারা তাদের ফ্রিডম ফাইটারের বংশধররা পায়, তাহলে এই দেশে মেধাবী কখনো জন্মাবে না। পাবলিক আর বেস্ট কোনো মেধাবী স্টুডেন্ট আসবে না। অ্যান্ড ইভেন কোনো ছাত্ররা তার জন্য আন্দোলন করেছিল।
এসব দাবি কোনো কিছু উনি মানেননি। 2018 সালে উনি আশা দিয়েছিলেন যে ছাত্রদের দাবি মানা হবে, কোনো কোটা সিস্টেম থাকবে না। বাট 2023 সালে উনি এটা চেঞ্জ করে বললেন, পার্লামেন্টে আবার আইন পাশ করলেন যে কোটা সিস্টেম আগের মতন বলবান থাকবে। এটা কোনো ছাত্রই মেনে নেবে না। এটা আসলে এটার জন্যই ছাত্র যখন দাবি আন্দোলন শুরু করলো, তখন ছাত্রদেরকে মারা হলো। আমরা দেখছি মিডিয়াতে পুলিশ দ্বারা চরমভাবে মারা হলো, অত্যাচার করা হলো, এবং এটা আস্তে আস্তে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে বিশাল আকারে। তখন দেখলাম বিভিন্ন শ্রমজীবী মানুষ ওরা আন্দোলন শুরু করলো, অ্যান্ড অনেক ছাত্রদেরকে অলরেডি খুন করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে। চরমভাবে তাদেরকে প্রতিঘাত করা হয়েছে। তাদের আন্দোলনের জন্য কোনো চান্সই দেওয়া হলো না। বাট ছাত্ররা কিন্তু খুবই সংকল্পবদ্ধ ছিল, তার যে করেই হোক তাদের দাবিটা দাবিটা দাবি ও তাদের দাবি ও তাদের কথা সরকারকে মানতে বাধ্য করাবে। বাট সরকার এক কথায় ছিল। তখন কিছুদিন পর আমরা দেখলাম সরকার কোনো কিছু পাত্তা দিচ্ছে না ছাত্রদেরকে। তারা ছাত্রদের উপর অনেক মাত্রায় অত্যাচার শুরু করলো, অনেক ছাত্র মারা গেল। আন্দোলন যখন বড় হতে লাগলো, তখন অনেক পেশাজীবী মানুষ এই আন্দোলনে যোগদান করলো। শেষ পর্যন্ত ছাত্ররা এক দাবি নিয়ে আন্দোলন করলো। তারা এক দাবি ছিল এই সরকারের উৎক্ষেপ। ওই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা যেভাবে সামনের দিকে দেখলাম আন্দোলন, এটা আরও দেশব্যাপী ছড়িয়ে পড়লো। সব পেশাজীবী শ্রমজীবী মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করলো। 2023 সালের 5ই আগস্ট তখন শেখ হাসিনা উনি বাধ্য হয়ে দেশ ত্যাগ করলেন। উনি নিজের প্রাণ বাঁচানোর জন্য হেলিকপ্টার করে চুপিসারে তিনি ইন্ডিয়াতে পলায়ন করলেন। তখন বাংলাদেশ যেন নতুন এক আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠল। এটা আসলে সম্ভব হয়েছিল একমাত্র ছাত্রদের জন্য। তারা ওদের রাইটস, ওদের দাবি আদায়ের জন্য যেভাবে আন্দোলন করেছে এবং দেশ বাঁচাতে অ্যাজ ওয়েল অ্যাজ যেভাবে আন্দোলন করেছে, এটা ছিল বাংলাদেশের জন্য একটা সেকেন্ড টাইম রেভলিউশনস। এই সেকেন্ড টাইম রেভলিউশনস আমরা দেখেছি, এটা আমাদের নিজের চোখে দেখেছি। একটা রাষ্ট্র কতটুকু স্বৈরাচার হতে পারে আমরা নিজের চোখে না দেখলে এটা ভাবতে পারতাম না। একটা সরকার বছরের পর বছর যেভাবে চালাচ্ছে তাদের নিয়ম অনুসারে দেশ, কারো ওপিনিয়ন না নিয়ে, কারো 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 কথা না শুনে, এটা আসলে কোনোভাবে হতে পারে না। স্বৈরাচার আমরা জানি যে সরকার তার তার চিন্তাভাবনা অনুযায়ী সে সরকার চালায়, এবং জনগণকে প্রাধান্য না দিয়ে তাদের তাদের ভালো লাগা এবং না লাগার উপর ডিপেন্ড করে তাই তাদের মতো চালায়। তারা তাদের মতন আইন পাশ করে, তারা তাদের মতন নিয়ম পলিসি চেঞ্জ করে, বাট তাদের জনগণের স্বার্থ তারা দেখেন। এটাকে আমরা জানি স্বৈরাচার সরকার। সেম জিনিস আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকার যখন আসলো, তাদের 15 বছরের শাসন, আমরা বলতে পারি তাদের শাসনটা ছিল স্বৈরাচারী শাসন। তারা মানুষের ভোট দেওয়ার জন্য মানুষ কখনো ভোটার কেন্দ্র সুন্দরভাবে ভোট দিতে পারেনি, অ্যান্ড তাদের কোনো কিছু করতে দেওয়া হয়নি। বিরোধী দল তাদের আন্দোলন করতে দেওয়া হয়নি। বিরোধী দলের নেতাগুলোকে যেভাবে অত্যাচার জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে,
এটা একটা সুস্থ দেশে কখনো কাম্য নয়। যাই হোক, আমরা নতুন এই বাংলাদেশ পেয়েছি, এটা এক নতুন স্বপ্নের বাংলাদেশ। আমাদের নতুন ছাত্রদের মাধ্যমে দেশের কেয়ারটেকার গভর্নমেন্ট কে হবে ওরাই নির্ধারণ করে দিয়েছে। সো আমরা আশা করি যে নতুন আমাদের পলিসি সংস্কার আসবে, আমাদের গণতন্ত্র নতুনভাবে সংস্কার হবে। এখানে আমাদের দেশে কখনো দুর্নীতির রাষ্ট্র ওর অসভ্য রাষ্ট্র স্থান হবে না, এটাই প্রমাণ করেছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, নব আন্দোলনের মাধ্যমে। আমরা আমাদের দেশের জন্য অনেক দোয়া করি যেন আমাদের দেশ আরও ভালো করে সামনের দিকে অনেক অগ্রসর হয়ে যায়, তার ফিউচার যেন আরও ব্রাইট হয়, আর আমরা বিশ্বের বুকে নতুন এক বাংলাদেশ পাই। এর জন্য আমরা অনেক 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 দোয়া করি, অ্যান্ড উই হোপ দ্যাট ইট উইল become as soon as possible. আজকে এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।